এবার মথা এবং তাদের ছাত্র সংগঠন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের ক্যাবিনেট মন্ত্রীদের এবং কেন্দ্র সরকারকে হুঁশিয়ারি প্রদান করছে। তাদের এবারকার দাবি রোমান হরফের দাবি। এটা নতুন কোনো দাবি নয় যেটা তিপ্রামথার ছাত্র সংগঠন বা তিপ্রামথার থেকে তারা রাস্তায় নেমে আন্দোলন বা তাদের মিছিল অনুষ্ঠিত করেছে। এর আগেও কিন্তু বহুবার আমরা এই ধরনের আন্দোলন দেখতে পেয়েছিলাম। এবং আজকের দিনে দাঁড়িয়ে বা এখনের সময় দাঁড়িয়ে তিপ্রামথার বিভিন্ন সংগঠন তাদের গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি বা তাদের আলাদা রাজ্যের দাবি বা তাদের ইন্টারলকিউটরের দাবি, এই যে সমস্ত দাবিগুলি ছিল সেই সমস্ত দাবিগুলি ভুলে এখন রোমান হরফের দাবির দিকে তাদের এজেন্ডা বা তাদের নজর দিয়েছে। কিন্তু কেন? তাহলে কি তিপ্রাসারা যাতে গ্রেটার তিপ্রাল্যান্ডের বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন না করতে পারে তিপ্রামথাকে, তিপ্রাসারা যাতে করে এই গ্রেটার তিপ্রাল্যান্ড, ইন্টারলকিউটর বা ডিরেক্ট ফান্ডিং এই সমস্ত যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল মথার পক্ষ থেকে সেই প্রতিশ্রুতি তারা ভুলতে পারে, সেজন্য একটা নতুন এজেন্ডা বা এমন একটা এজেন্ডা এখন তুলে ধরা হয়েছে যে দাবিটা একা রাজ্য সরকারের পক্ষে সমাধান করা সম্ভব নয়। রোমান হরফের দাবিকে স্বীকৃতি দেওয়া এবং সেটা নিয়ে বিধানসভায় যেখানে মথা বিজেপিকে সমর্থন করে সেই জায়গায় এখন রাস্তায় নেমে বিজেপির বিরুদ্ধে কথা বলছে মথার সংগঠনগুলি। আজকে দেখা গেছে আজ 18ই ডিসেম্বর এবং আজকে আগের পূর্ব তাদের অনুষ্ঠানের সূচি অনুযায়ী তাদের পক্ষ থেকে জানানো হয়েছিল যে মথার ছাত্র সংগঠন টিএসএফ এবং টিআইএসএফ এর পক্ষ থেকে আজ মশাল মিছিল করা হবে, আজ তারা মার্চ বের করবে। কিন্তু কিসের দাবিতে সেই মার্চ থাকবে? রোমান হরফের দাবিতে। যতই 2026-এর নির্বাচন এগিয়ে আসছে এডিসিতে, ততই এই নতুন নতুন এজেন্ডা তৈরি করা হচ্ছে বা সেগুলিকে এডিসির মানুষের সাথে, তিপ্রাসাদের সাথে যুক্ত করা হচ্ছে, যাদেরকে একটা ভোট ব্যাংক তৈরি হতে পারে। এটা রাজনৈতিক দলের একটা এজেন্ডা সেটা বলা যেতে পারে। কিন্তু তারা হুঁশিয়ারি কাকে দিচ্ছে? তারা হুঁশিয়ারি প্রদান করছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে, রাজ্যের অন্যান্য ক্যাবিনেট মন্ত্রীদেরকে। যে সকল ক্যাবিনেট মন্ত্রীদের মধ্যে একজন ক্যাবিনেট মন্ত্রী কিন্তু তিপ্রামথার তরফ থেকেই রয়েছেন। যে মুখ্যমন্ত্রীকে তারা আজকে প্রশ্ন করছেন সেই মুখ্যমন্ত্রীকে সমর্থন করেছে খোদ তিপ্রামথা। তাহলে কি তিপ্রামথার সম্পূর্ণ সমর্থন ছিল না রাজ্য সরকারকে? তাহলে কি শুধুমাত্রই তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সমর্থন ছিল? তাদের অন্যান্য বিধায়কেরা বা তাদের ছাত্র সংগঠন বা অন্যান্য সংগঠনগুলি তাহলে কি বিজেপির বিরোধিতা করছে? তাহলে কি নিজেদের কর্মী সমর্থকদের কথা না ভেবে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের একার সিদ্ধান্তেই তারা বিজেপিকে সমর্থন করেছে? যার কারণে এখন আমরা দেখতে পাচ্ছি যে মথার বিভিন্ন নেতৃত্বদের মুখে বিভিন্ন ধরনের কথা শোনা যাচ্ছে। কোনো নেতৃত্ব সরাসরি বিজেপির দিকে অভিযোগ করছে, কোনো নেতৃত্বরা বিজেপির বিরুদ্ধে সেখানে তাদের বিভিন্ন হুঁশিয়ারি প্রদান করছে। আপনারা আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। যে প্রশ্ন থাকবে আমাদের আজকে সেটা হচ্ছে, এই রোমান হরফের দাবিটা কি একমাত্র শুধু দাবি, নাকি আরো অনেক দাবি ছিল তিপ্রামথার? সেগুলি নিয়ে কেন এখন রাস্তায় নামতে দেখা যায় না তাদের? সেগুলিও তো প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তাহলে গ্রেটার তিপ্রাল্যান্ডের প্রতিশ্রুতি, আলাদা রাজ্যের প্রতিশ্রুতি, কিংবা তাদের এডিসি এলাকার মানুষদের উন্নয়নের প্রতিশ্রুতি, ইন্টারলকিউটর নিয়োগ করার প্রতিশ্রুতি, চুক্তিবদ্ধ হওয়ার পর বা তিপ্রাসা চুক্তি হলে, অ্যাকর্ড স্বাক্ষরিত হলে কোটি কোটি টাকা আসবে এডিসিতে, এই যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল সেগুলি তো পূরণ হয়নি। তিপ্রাসা অ্যাকর্ড স্বাক্ষরিত হওয়ার প্রায় 2 বছর হতে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের মুভমেন্ট বা কোনো ধরনের এই অ্যাকর্ডকে নিয়ে কোনো সুফল তিপ্রাসাদেরকে আমরা পেতে দেখিনি। তাহলে এই সব বিষয় কি শুধুমাত্রই 2024-এর লোকসভা নির্বাচনকে প্রভাবিত করার জন্য ছিল? তাহলে কি এটা শুধুমাত্র 2024 লোকসভা নির্বাচনের একটা এজেন্ডা ছিল এই তিপ্রাসা অ্যাকর্ড? এই তিপ্রাসা অ্যাকর্ড কি তিপ্রাসাদের জন্য ছিল না, নাকি এই তিপ্রাসা অ্যাকর্ড
কোনো এক প্রার্থীকে বা কোনো এক নেত্রীকে সাংসদ বানানোর জন্য ছিল? আপনারা এর উত্তর কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন। তাছাড়াও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা আপনাদের মতামত নিশ্চয়ই জানাবেন। আমরা এর আগে বলেছিলাম, আলোচনা করেছিলাম যে 2026-এর এডিসি নির্বাচন যেহেতু অনেকটাই সামনে, নির্বাচন এখনো ঘোষণা করা হয়নি, কিন্তু সাধারণ নির্বাচন তো হবে। বিগত বহু বছর ধরে ভিলেজ কাউন্সিলের নির্বাচন হচ্ছে না। এই ভিলেজ কাউন্সিলের নির্বাচন না হওয়ার কারণে এডিসি প্রশাসন কোনোভাবেই কোনো ভিলেজ কাউন্সিলগুলিতে তাদের যে পরিষেবাগুলি, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের পরিষেবাগুলি, সেগুলি তাদের কাছ পর্যন্ত পৌঁছচ্ছে না। তার কারণ এডিসির ভিলেজ কাউন্সিলগুলিতে প্রায় 500-রও বেশি ভিলেজ কাউন্সিল রয়েছে। সেই ভিলেজ কাউন্সিলগুলিতে কিন্তু কোনো জয়ী জনপ্রতিনিধি বা নির্বাচিত জনপ্রতিনিধি নেই। এখন সম্পূর্ণরূপে এই ভিলেজ কাউন্সিলের যে নির্বাচনটা হওয়ার কথা ছিল আজ থেকে প্রায় 5 বছর আগে, সেই নির্বাচনটা এখনো হয়নি, যার কারণে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নেই। এবং জনপ্রতিনিধি ছাড়া একটা ভিলেজ কাউন্সিল কি করে চলতে পারে? সেই ভিলেজ কাউন্সিলের যে তিপ্রাসারা রয়েছে তাদের কথা ভেবে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের পক্ষ থেকে শুধুমাত্র নির্বাচনের আগেই ভিলেজ কাউন্সিল নিয়ে ওনাকে স্লোগান তুলতে কিংবা রাজনৈতিক বক্তব্য পেশ করতে কিংবা বিজেপির বিরোধিতা করতে দেখা গেছে। এখন সেই ভিলেজ কাউন্সিলের নির্বাচন নিয়ে, গ্রেটার তিপ্রাল্যান্ড নিয়ে কেন কোনো ধরনের মন্তব্য বা কোনো ধরনের বক্তব্য পেশ করছেন না প্রদ্যুৎ কিশোর দেববর্মন? তাহলে কি তিপ্রাসা অ্যাকর্ড স্বাক্ষর করে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বা তার দল সম্পূর্ণরূপে ভারত সরকার এবং ত্রিপুরা সরকারের অধীন হয়ে গেছে, যার কারণে তারা কোনো ধরনের মুভমেন্ট, আন্দোলন কিংবা এই ধরনের বক্তব্য পেশ করতে পারবে না? সেই চুক্তির মধ্যে কিন্তু পরিষ্কারভাবে লিখিত ছিল যে বিভিন্ন সমস্যা নিয়ে এই চুক্তি হওয়ার পর তাদের যে ল্যান্ড রাইটস বা আলাদা রাজ্যের দাবি বা অন্যান্য যে তাদের দাবি দেওয়াগুলি রয়েছে, সেই দাবি দেওয়াগুলি নিয়ে কখনোই রাজ্য সরকারের বিরোধিতা করে তারা আন্দোলন করতে পারবে না। তার কারণেই সরাসরি মথা সেই আন্দোলন করে না বা করতে দেখা যায় না। আমরা কিছুদিন আগেও দেখেছিলাম যে অনির্দিষ্টকালের জন্যে 24 ঘন্টার জন্য সেখানে একটি বন্ধ ডাকা হয়েছিল এবং সেই বন্ধ ডাকার পেছনে যারা নেতৃত্বে ছিলেন তারা ছিলেন মথার বিধায়ক থেকে শুরু করে মথার নেতৃত্ব, মথার ক্যাবিনেট মন্ত্রী বা মথার অন্যান্য এডিসির প্রশাসনিক স্তরে যারা রয়েছেন জনপ্রতিনিধিরা, তাদেরকে দেখা গেছে। কিন্তু সেই বন্ধের যারা বন্ধ ডেকেছিলেন সেটা ছিল তিপ্রাসা সিভিল সোসাইটি। তিপ্রাসা সিভিল সোসাইটি এই নামের আড়ালে তিপ্রামথা এই বন্ধ ডেকেছে এবং সেই বন্ধের দিন রাতে কমলপুরের শান্তির বাজারে কি কি ঘটনা ঘটেছে, সেখানে কারা কারা আহত হয়েছেন, কি ধরনের পরিস্থিতি বিরাজ করছিল সেটা আমরাও দেখেছি। সেটা রাজ্যের মুখ্যমন্ত্রীও তার নিন্দা করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীও ঠিক সেই সময় অভিযোগ করেছেন যে তিপ্রাসা সিভিল সোসাইটির আড়ালে এই বন্ধের ডাক দিয়েছে তিপ্রামথা। সেই বন্ধকে নেতৃত্ব দিচ্ছিলেন রঞ্জিত দেববর্মা, মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা। এবং শুধুমাত্র তাই নয়, আমরা দেখেছি যে সম্পূর্ণভাবে এই ধরনের আন্দোলনগুলি বা এই ধরনের মুভমেন্টগুলির সংগঠনের নাম পরিবর্তিত থাকলেও পেছনে কিন্তু সেখানে তিপ্রামথাই কাজ করে। এবং এই যে একটা লড়াই কিংবা বিজেপির বিরোধিতা করতে মথাকে দেখা যাচ্ছে, এটা কি সত্যিই তিপ্রাসাদের জন্য তারা বিরোধিতা করতে চাইছে? যদি সত্যিই তিপ্রাসাদের জন্য তারা বিরোধিতা করতে চাইতো তাহলে একে তো সরকারে থেকে তিপ্রাসা অ্যাকর্ডের চুক্তিবদ্ধ হয়ে ভারত সরকার ত্রিপুরা সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়ে এনডিএ সরকারের অংশ হয়ে রাজ্য সরকারের অংশ হয়ে কি বিরোধিতা করা যাবে? তাহলে কি করে মথা নিজেদেরকে বিজেপির বিরোধিতা এখন মাঠে নামিয়েছে? কখনো আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী বা বিজেপির অন্যান্য নেতৃত্বরা, বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্বরা, তাদেরকে দেখা যাচ্ছে যে বিজেপির নেতৃত্বদের মুখ থেকে শোনা যাচ্ছে তিপ্রামথার বিরুদ্ধে নানান অভিযোগের কথা, যে এডিসি প্রশাসন বিগত 5 বছরে কোনো কাজ করেনি, এডিসি প্রশাসন বিগত 5 বছর ধরে আর্থিক টাকার নয়ছয় করেছে, অর্থের নয়ছয় হয়েছে,
বিগত 5 বছর ধরে এডিসিতে দিপরা সারা কোনো ধরনের পরিষেবা পায়নি। সরকারি টাকা যা দেওয়া হয়েছিল এডিসির ফান্ডে সেগুলি মানুষের কাছে পৌঁছায়নি। এমনকি প্রাক্তন পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা তিনি এটাও অভিযোগ করেন যে এই এডিসির তহবিলের টাকায় নাকি ব্যক্তিগতভাবে বিভিন্ন আমোদ প্রমোদমূলক অনুষ্ঠান, বিনোদনমূলক অনুষ্ঠানে টাকা খরচ করা হয়েছে। এই এডিসির টাকা দিয়ে নাকি বিভিন্ন নেতৃত্বরা সেখানে বিলাসবহুল গাড়ি কিনেছেন, সেখানে নাকি এই টাকা ব্যবহার করে বিদেশ ভ্রমণ হয়েছে। তো এই তথ্যগুলি বের করে আনতে কারা পারবে? নিশ্চয়ই রাজ্য সরকার যদি নির্দেশ দেয় বা প্রশাসন যদি নির্দেশ দেয়, সেখানে অর্থ দপ্তর যদি নির্দেশ দেয় অডিট করার, তাহলে এডিসিতে কিভাবে কি খাতে কত টাকা খরচ হয়েছে বিগত 5 বছরে, কি কি উন্নয়নের কাজে খরচ হয়েছে, এবং যে যে অভিযোগগুলি বিজেপির তরফ থেকেই উঠছে সেই বিজেপির সরকারের পক্ষ থেকে তাহলে কি অডিটের নির্দেশ কেন দেওয়া হলো না? শুধুমাত্র এই সাধারণ মানুষের সামনে বা সংবাদ মাধ্যমের সামনে মথা বিজেপির বিরোধিতা করছে বা বিজেপি মথার বিরোধিতা করছে এমনটা দেখা যাচ্ছে। তাছাড়াও আরেকটা বিষয় যেটা দেখা যাচ্ছে যে 2024 লোকসভা নির্বাচনের পর যেখানে প্রদ্যুৎ কিশোর দেববর্মন, বিপ্লব কুমার দেব, বিজেপির সাংসদ বিপ্লব কুমার দেব, বিজেপির অপর সাংসদ কৃতি সিং দেববর্মা কিংবা অন্যান্য বিজেপির নেতৃত্ব, মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতৃত্বদেরকে এক মঞ্চে দেখা গেছে, কিংবা বিধানসভায় কথা বলতে গিয়ে দেখা গেছে বারবার বিভিন্ন সময় তিপ্রা মথা বিজেপিকে সমর্থন করেছে বিভিন্ন জায়গায়। সেই তিপ্রা মথাকে দেখা গেছে এখন বিশেষ করে বিজেপির বিরুদ্ধে কথা বলতে। সেটা কি কারণে? আবার এমনটা আমরা দেখতে পেলাম এখন যে যেহেতু সামনে এডিসির নির্বাচন, সেই এডিসির নির্বাচনে কারা ঠিক আসন সমঝোতা করে লড়াই করবে কিনা এই প্রশ্নটাকে সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হয়েছে। যদি মথা এবং বিজেপি একই সাথে রাজ্য সরকারে যেভাবে জোটে রয়েছে, যদি সেভাবে এডিসিতেও তারা জোট করতে চায়, তাহলে তাদের লড়াইটা কাদের সাথে হবে? তার কারণ অন্যান্য বিরোধী পক্ষ ততটাও শক্তিশালী নয়। 2018 সালের আগে যদিও বা গণমুক্তি পরিষদের একটা বড় ভোট ব্যাংক ছিল এডিসি এলাকায়, তাহলে কি বিরোধীরা যাতে সেই ভোটে ভাগ ধরাতে না পারে, বিরোধী রাজনৈতিক দল যাতে মথার ভোটে ভাগ ধরাতে না পারে, বিজেপির ভোটে ভাগ ধরাতে না পারে, সে কারণেই বিজেপির ভোট বিজেপির কাছে থাকবে, তখনই থাকবে যখন তারা মথার বিরোধিতা করবে, এবং মথার ভোট মথার কাছে থাকবে যখন মথা বিজেপির বিরোধিতা করবে, অর্থাৎ বিজেপির বিরোধী ভোট মথার কাছে চলে যাবে। আমরা গতকালকেও এটা নিয়ে আলোচনা করছিলাম যে মথার কাছে যে ভোট পার্সেন্টেজ রয়েছে, যে সংখ্যাটা তাদের কাছে রয়েছে, যে সংখ্যাটা 2023-এর বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি, প্রায় তাদের কাছে সেখানে আমরা দেখতে পেয়েছি বা প্রায় 12 থেকে 13% ভোট তাদের কাছে ছিল। এই যে ভোট, এই ভোটটা বিজেপি বিরোধী ভোট ছিল। সিপিআইএম এর কাছে যে ভোট পার্সেন্টেজ রয়েছে সেটাও বিজেপি বিরোধী ভোট, কংগ্রেসের কাছে যে ভোট পার্সেন্টেজটা রয়েছে সেটাও বিজেপি বিরোধী ভোট, এবং মথার কাছেও যে ভোটটা গেছে সেটাও কিন্তু বিজেপি বিরোধী ভোট। এবং সেই বিজেপি বিরোধী ভোট 2023 থেকে 2026 আসতে আসতে সেই ভোট পার্সেন্টেজটা কি ততই থেকেছে বা ততই কি থাকছে? আগামী 2026-এর নির্বাচনে যখন ভোট হবে তখন কি ক্ষমা করবেন 2026-এর এডিসির নির্বাচনে যখন ভোট হবে, সাধারণ নির্বাচনে যখন ভোট হবে, তখন কি এই ভোট পার্সেন্টেজটা মথার কাছে থাকবে? তার কারণ প্রথম 2023-এ যে ভোটটা মথা পেয়েছিল সেটা বিজেপির বিরোধিতায় ভোট পেয়েছিল, অর্থাৎ তাদের কাছে এই ভোটটা হচ্ছে বিজেপির বিরোধী ভোট। এবং 2023 থেকে ধীরে ধীরে যখন বিজেপি মথা তাদের সম্পর্ক গড়ে ওঠে, তারা যখন একজোটে চলে আসে, তখন সেই বিজেপি বিরোধী ভোটটা মথার কাছে থাকবে নাকি সেটা বিজেপির কাছে চলে যাবে? নিশ্চয়ই নয়, সেটা অন্যান্য বিরোধী পক্ষের কাছে চলে যাওয়ার কথা, হিসেব সেটাই বলছে। বা হয়তো অন্য আরেকটা বিষয় হতে পারে বা দেখা যেতে পারে যে মথার ভোট, যেহেতু মথা একটি আঞ্চলিক দল, তো সেখানে নিশ্চয়ই বিজেপিরও নজর থাকবে যে আঞ্চলিক দলকে দুর্বল করে নিজেদের জাতীয় দলের ভোট পার্সেন্টেজটাকে বাড়ানো। তার কারণ 2023-এ বিজেপির যে ভোট পার্সেন্টেজটা কমেছে সেটা কিন্তু সিপিআইএম এর ভোট পার্সেন্টেজ থেকে নয় বা কংগ্রেসের ভোট পার্সেন্টেজ থেকে কমেনি, সেটা কমেছে, বেশিরভাগ অংশ কমেছে মথার ভোট পার্সেন্টেজ থেকে।
প্রথমত মথার যে ভোট পার্সেন্টেজ, তার মধ্যে আইপিএফটির যে ভোট পার্সেন্টেজটা ছিল 2018 তার একটা বিরাট অংশ রয়েছে, এবং বিজেপির বেশ কিছু ভোট পার্সেন্টেজ, যেটা পাহাড়ে বিজেপি 2018 তুলনায় 2023 অনেক অংশে তারা দুর্বল ছিল, এবং সেই ভোটটাই তিপ্রা মথা কুড়িয়েছে। তো সেই পুরনো ভোট, বিজেপি বিরোধী ভোট মথার কাছে কি এখনো থাকছে, নাকি সমীকরণ অন্য কথা বলছে, যার কারণে মথা এবং বিজেপি ইচ্ছে করেই একটা রাজনৈতিক নতুন চাল সামনে নিয়ে এসেছে, যে রাজনৈতিক চালের কারণে এমনটা দেখা যাচ্ছে যে বিজেপির প্রধান শত্রু বা বিজেপির প্রধান বিরোধী দল হচ্ছে মথা, এবং মথার বিরোধী দল হচ্ছে বিজেপি। তার কারণ এই আলোচনায় বা এই সমালোচনার মধ্যে অন্যান্য রাজনৈতিক বিরোধী দলগুলির কোনো অংশীদারিত্বই দেখা যাচ্ছে না, অন্য কোনো রাজনৈতিক দলের নামই শোনা যাচ্ছে না, না তো কংগ্রেসের জনজাতি সংগঠন, না তো সিপিআইএম এর গণমুক্তি পরিষদ, কাউকেই কিন্তু বিরোধী হিসাবে বিজেপি গণ্য করছে না। বিজেপি গণ্য করছে বিরোধী হিসাবে তাদেরই শরিক দল মথাকে। এবারের লড়াইটা কি সরকার ভার্সেস সরকারের? এবারের লড়াইটা তাহলে কি সমতল ভার্সেস পাহাড়ের, সমতল বনাম পাহাড়, নাকি বিজেপি বনাম মথা, নাকি সরকার বনাম সরকার? আপনারা আপনাদের মতামত নিশ্চয়ই জানাবেন। এবং দেখার বিষয় যে একদিকে মথার ভোট পার্সেন্টেজ বাড়ছে না কমছে 2026-এ 2021-এর তুলনায়, আসন সংখ্যা বাড়ছে না কমছে, 28টি আসনের লড়াই এডিসির সাধারণ নির্বাচনে। বিজেপি যেহেতু 2021-এ 9টা আসন পেয়েছিল, এবারে আইপিএফটি আসন দখল করবে এমন কোনো গ্রাউন্ড থেকে এমন কোনো আইপিএফটির শক্তি প্রদর্শন আমরা দেখতে পাইনি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এবারেও আইপিএফটির খাতা খুলবে না বলে মনে করা যাচ্ছে। তো লড়াইটা মথার বিজেপির যদি হয়, যদি মথা প্রত্যেকটি আসনে তাদের প্রার্থী দেয়, যদি বিজেপি প্রত্যেকটি আসনে তাদের প্রার্থী দেয়, তাহলে সরাসরিভাবে লড়াইটা থাকছে মথা এবং বিজেপি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কারা কটি আসন দখল করে, একক সংখ্যাগরিষ্ঠতা পায় কি কোনো রাজনৈতিক দল, সেটাই দেখার, নাকি অন্য বিরোধী রাজনৈতিক দল এর কোনো ফায়দা নিতে পারবে। আজকের মতো এখনকার মতো বিদায় নিচ্ছি বিস্তারিত আলোচনা থেকে। আগামীকাল আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার।